নমস্কার, আমার আরো একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আর আজকে পডকাস্ট ঠিক বলবো কিনা জানি না, কারণ আমি যেখানে বসে রয়েছি এই জায়গায় যার ইন্টারভিউ নিতে এসেছি এই অ্যাম্বিয়েন্সটা ঠিক পডকাস্ট নেওয়ার মতো নয় বা পডকাস্ট করার মতো নয়। মানে আমরা যেটা দেখে থাকি আর কি, পডকাস্ট বলতে যা বুঝে থাকি সেটা ঠিক নয়, এরকম আমি জানি। কিন্তু এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করতে পারলাম না যখন শুনতে পেলাম যে আমি এরকম একজন মানুষের ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাচ্ছি যার হয়তো আজকে একেবারে অন্য জায়গায় থাকার কথা ছিল। আমি বলিনি যে আমি আজকে হাওড়ায় রয়েছি, হাওড়ার একটি বস্তিতে রয়েছে, এবং যার সঙ্গে কথা বলছি তিনি বেগম সুলতানা। আর এই বেগম সুলতানা কে তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের ডেফিনেটলি। এবং এটা একটু বলে রাখি যে আজ বোধহয় ওনার এখানে থাকার কথা ছিল না, একেবারে অন্য জায়গায়, অন্য প্রেক্ষিতে, অন্য প্রেক্ষাপটে তার সঙ্গে আমাদের কথা হতেই পারতো। কিন্তু কেন আজকে হাওড়ার এই বস্তিতে তিনি, ওনার কাছ থেকে শুনবো। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, আমার এই অনুষ্ঠানে। আমি বেগম সাহেবা বলেই আপনার সঙ্গে কথা বলি। কেন আজকে আপনাকে এখানে থাকতে হয়েছে সেটা আমাদের দর্শকদের সঙ্গে আপনি একটু শেয়ার করুন, আমি একটু জানি। এবং এটা আপনাদের বলে রাখি যে বেগম সুলতানা, বেগম সাহেবা, তার কিন্তু ইতিহাস, তার বংশের ইতিহাস একেবারে সরাসরি কিন্তু মুঘল সাম্রাজ্যকে কোথাও যেন একটা সামনে আনে। আমি একটু আপনার কাছে এই গল্পটা শুনবো যে আপনি কিভাবে মুঘল সাম্রাজ্যের সঙ্গে বা মুঘল এম্পায়ারের সঙ্গে যুক্ত, সেটা যদি একটু বলেন। আমি আছি বাহাদুর শাহ জফর, যে 1857 যে যুদ্ধ হলো, তো ওনাকে তো ইংরেজ অ্যারেস্ট করতে ওনাকে কলকাতায় আনলো ফোর্ট উইলিয়ামে। আর ওনার সাথে ওনার এক ছেলে ছিল, জিনেট নায়ালের ছেলে জামাবাগ, আর একটা অন্য বেগমের ছেলে, ওর নাম আছে আব্দুল লতিফ শাহ। এই দুজন, জিনেট নায়াল, বাহাদুর শাহ জফর, আর কিছু চাকর ছিল, একটা হাফসি গোলাম ছিল, ওনাদেরকে নিয়ে ফোর্ট উইলিয়ামে রাখলো। সে রাত্রির বেলা ঘোড়া গাড়িতে করে ওনাকে ডায়মন্ড হাবড়ায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেই ওনাকে গঙ্গার ধার থেকে জাহাজে পাঠিয়ে দিল রঙুন। পাঠিয়ে দেবার তো ওনাকে তো ওখানে কাইদ করে দিল। কাইদ করে দেওয়ার জন্যে কিছুদিন উনি ছিলেন। 1857 থেকে বাহাদুর শাহ জফর 1862-তে মারা যায়, ঠিক আছে। তো 62-তে মারা গেলে তো জিনেট নায়ালকে আলাদা করে দিল, আর জামাবাগকে আলাদা। যে মা বেটা এক জায়গায় থাকলে যুক্ত করবে, আলাদা করবে। তারপরে জিনেট নায়ালকে শুনছি, সেটা সত্যি কি মিথ্যে সেটা বলতে পারবো না, কিছু লোক বলছে ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট আফিম দিত, আচ্ছা, খেতে। এ সত্যি আছে কি বলতে পারি না। তো যখন জিনেট নায়ালও মারা গেল, তো জামাবাগ তো ওইখানে ছিলেন, তো ওনার বেগমও ছিলেন। আর তখন আমার শ্বশুর জন্ম হয়েছে ওখানে, জামশেদবাগ। মানে বাহাদুর শাহের ছেলে উনি হচ্ছেন আপনার শ্বশুর? হ্যাঁ, 2 পিঁড়ি হলো। তো ওনার বিয়ে হলো, উনি একটা বিয়ে করেছিলেন বার্মিজ। ওনার গা থেকে না একটা ছেলে সিকান্দার বাগ। আর আমার যে শাশুড়ি ছিলেন নাদের জাহাঁ বেগম, উনি লখনৌয়ের মেয়ে। আগে তো পাসপোর্ট ছিল না, পাসপোর্ট ছিল না। তো ওনার বাবা যে ছিলেন, আরে নাদের জাহাঁ বেগমের বাবা যে ছিলেন, উনি হার্ডওয়্যারের কারবার ছিলেন, ইন্ডিয়া থেকে, রঙুন থেকে। তো মেয়েকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অনেক পর্দায়, আমরা তো বেপর্দায়, অনেক পর্দা ওখানে রাখলেন। তো আমি বলি কি আজ ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ব্রিটিশ গভর্নমেন্ট আমার শত্রু, কিন্তু ওর একটা আমি ইয়ে করছি যে আমার শ্বশুরকে থাকবার জায়গা দিয়েছিল, একটা ঘোড়া গাড়ি দিয়েছিল, ঘরের যত সামান সব দিয়েছিল। আর ওই কাগজটা আমাদের হারিয়ে গেল,
ওনাকে 500 টাকা মাইনে পেনশন ছিল, আচ্ছা। ঠিক আছে। হুম। তা আমার শাশুড়ির সাথে আবার বিয়ে হলো, হয়ে যাবার পরে তখন বেদার বাপ যে আমার স্বামী, হুম। উনি 1920-তে 22 ডিসেম্বরে ওনার জন্ম, আচ্ছা। ঠিক আছে। তখন দেখলেন 6 মাসের যখন, তখন বাবা মারা যায়। যখন 9 মাসের হলেন তখন মাও মারা যায়। তখন আর নানা বলো প্যারে মির্জা, এবার আমি কি করব? তো ব্রিটিশ গভর্নমেন্ট বললো যা যা জিনিস আপনাকে দিয়েছি সব আমাকে ফেরত দাও। আচ্ছা। तो नहीं बोल प्यारे मिर्जा बोलने लिए जाओ भाई, क्या करेंगे हम? जब मेरा सब कुछ लूट गया था लेके, যখন আব্দুল লতিফ শাহ দেখলো যে সব মারা গেছে, বাবা মারা যায়, মাও মারা গেছে, জামা ভক্ত মারা গেছে, উনি কি করলেন? ওখান দিয়ে পালিয়ে এলেন আব্দুল লতিফ শাহ। জঙ্গল জঙ্গল ওনার মাজার হচ্ছে সত্তন শরীফ, সেটা উত্তরপ্রদেশে আছে, আমি গিয়েছিলাম। হুম। উনি বিয়ে করলেন না, ওনার মাজার ওখানে আছে। তো এখনো জঙ্গল, আপনি চাইবেন কি কিছু নিয়ে খাবো নেই। আচ্ছা। আমরা যখন গেছি তো আমি দরজায় দেখছি লেখা আছে যে औरत का अंदर जाने माना है। মানা হ্যাঁ। ताओ আমি মানে একটু आगे हमको बोला देखिए अंदर मत जाइए, अंदर जाना औरत का मना है, ऊपर लिखा आप देख नहीं रहे। हम बोला भैया हम ख्याल नहीं किया। তো যে আমাদেরকে নিয়ে গেছিল একজন, সে মারা গেছে বেচারা, উনি বলছেন কাকে আপনি বারণ করছেন? উনি তো ওনার বউ। ওহো আপ कैसे है क्या है? তো আমি সারা পুরুষ যেখানে যাই পুরুষটা নিয়ে যাই, আচ্ছা। পেনশন অর্ডার আছে, আর সিজরা মানে বাবার থেকে হুম। আমার বাচ্চা পর্যন্ত নিয়ে গেছি, দিয়েছি। তো বলে নেই নেই আপ যাইয়ে। আমি একটা চক্কর এরকম কাটলাম, এরকম করলাম না, এখনো দাগ আছে এখানে লাগলো। আমরা দেখে आप हमरा सिर में मारे हैं, याद रखिए अगर मेरा बच्चा लोग का नसीब नहीं बदला तो आपका दरगाह में जिंदगी में नहीं आएगा। हो गया। तो बोला बेगम साहबा यहाँ बहुत आदमी आता है, आप लोग का तो देखते हैं पेपर में लेकिन एड्रेस नहीं है। तो কিছু কার্ড আমি দিয়ে এসেছি। তো বললো কি চা আর একটা বিস্কিট আছে, কি 50-50 না কি। হ্যাঁ। আমার মেয়ে আমার জামাই গেছিল। তো আমার মেয়ে বলছে अम्मी वो दरगाह का अंदर से जो मिठाई मिल আমাকে ভেতরে বলছে आप सिरनी थोड़ा चख लीजिए। हम लोग देखिए जो भी है मेरा बड़ा है वो मेरे ससुर हैं, उनके दरगाह में बैठ के हम नहीं खाएंगे, हम बाहर खाएंगे। তো চা দিয়েছি এরকম কালো চা, দুধালা আছে কিন্তু কালো। আমি কিছু বলিনি, ঘৃণা করিনি। तो बोले बेगम साहब यहाँ ऐसे ही है। हम बोला कोई बात नहीं, आप पानी दे दीजिए बहुत है। ওটা আমরা খেয়েছি, খেয়ে তখন ওনাকে কার্ড দিয়ে हम बोले भैया जा रहे हैं, फिर कभी अगर नसीब हुआ तो आएंगे। এই আমার শরীর খারাপ হলে ওখানে আমি ফোন করি, हाँ बेगम साहब कहिए क्या बात है। बोला भाईजान बहुत मेरा तबीयत खराब है, दादा हुजूर से मेरा सलाम बोलिए और बोलिए कि आपकी बहू बहुत बीमार है, आप अल्लाह से दुआ कीजिए कि जो केस लड़ रहे हैं वो जीत जाए। আচ্ছা, আপনি একটু এই কেসটা নিয়ে বলুন, মানে কেসটা কেন করলেন, কিসের বিরুদ্ধে কেস করলেন, কার বিরুদ্ধে কেস করলেন? আমি কারোর বিরুদ্ধে নেই, না আপনার বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে নেই। আমি ন্যায় চাই। দেখুন যখন মাদার সিন্ধিয়া ছিলেন আর কি রাজা মহারাজা, তখন ওনাকে 1 লাখ টাকা পেনশন দিত। আচ্ছা। আমার স্বামী কি দিত 250, ঠিক আছে। 250 টাকা ইনি পেনশন পেতেন, ওনাদের ঘর ওনাদেরকে ফেরত দিয়েছে। তা আমার ঘরটা কোথায় গেল? মানে আপনি ঘর চাইতে গেলে তো তাহলে আপনাকে লাল কেল্লায় ঘর চাইতে যেতে হবে। আমি না লাল কিলা বলেছিলাম, কালো কিলা বলেছি। আমার বাহাদুর শাহের ঘর চাই। তা সেটা আপনি কোথায় এক্সপেক্ট করছেন, আপনি কোথায় চাইছেন? বাহাদুর শাহ লাল কিলায় থাকতেন, ওনার ঘর হল। তার মানে লাল কেল্লায় আপনার আমি লাল কিলা কালো কিলা বলিনি। আচ্ছা। আমি ওনার ঘর চাই। যখন রাজা মহারাজাদেরকে ঘর দিয়েছো, হ্যাঁ। তো আমার ঘরটা কোথায় গেল? কেস করলাম, কেস করতে ওকিল বেচারা ভালো,
কোনো লেখাপড়ি নেই যে আমি আপনার জন্য এত ইয়ে করছি, মানে পরিশ্রম কেসটা আপনি করছি। করলেন দিল্লি কোর্টে, হ্যাঁ, দিল্লি দিল্লি, আমার যা হবে দিল্লি। দিল্লিতেই হবে। ওয়াকিল বললো না কি আপনি লিখেন, আপনার কেস জিতবেন, আমাকে এত পার্সেন্ট দেবেন, কিছু নেই। হ্যাঁ, খালি ও চাই কি আপনি কেস জিতে গেলে আমার একটু নাম হোক। না हाँ। তো প্রথমবার জজ সাহেবা বলছেন এই 150 সাল কাহা থি। 150 साल कहाँ थी? अच्छा। হ্যাঁ, খারিজ করে দিল, হুম। ক্যান্সেল। হুম। এবার আপনারা এসেছেন, क्या हुआ क्या हुआ क्या हुआ? তো আমি বললাম भैया एक बात बताओ, আমি মনে করছি জজ সাহেবা কোনোদিন ইতিহাস পড়েনি। কেন? আমার শ্বশুর থাকলে ওনারও এখন 150 বছর হতো না, আর আমার স্বামী এখন থাকলে 102 বছর হতো, 1920 থেকে। আর যদি আপনি 150 বছরের গল্প চাইছেন, আপনি রাঙ্গুন চলে যান, কবর থেকে বাহাদুর শাহকে বের করুন আর জামা বাগকে বের করুন, ওরা বলে দেবে, সব গল্প বলে দেবে। আমার কাছে নেই। আপনি আছেন 150 বছরে, নেই। আমি আছি, নেই। তো এইটা আপনি বললেন কি করে 150 বছর কোথায় ছিলেন? না, কিন্তু আপনাকে এত মানে লড়াই সংগ্রাম এগুলো করতে হচ্ছে কেন? আপনাকে এত কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কেন? সরকারের তরফ থেকে, সেটা যে সরকারই হোক, আমি কোনো সরকারকে আলাদা করে বলছি না, সেটা আগে কংগ্রেস সরকার হয়েছে, মাঝখানে ফ্রন্ট সরকার এসেছে, এখন বিজেপি সরকার। তো এরা তো সাধারণত যারা এই ধরনের রাজবংশ থেকে এসেছে তাদের কিছু না কিছু হয় পেনশন, নয় বাড়ি, এগুলো দিয়ে। হ্যাঁ। তাহলে কেন যারা এইরকম একটা ইতিহাস তৈরি করেছে, ভারতের ইতিহাসে তো মুঘল সাম্রাজ্যকে অস্বীকার করার জায়গা নেই, নেই। তাহলে তাদের জন্য কেন 700 সরকার বছর, ভাবলো না? 700 বছর হ্যাঁ। রাজ করলো। হ্যাঁ, মানে লালকেল্লা থেকে তো পতাকাটা তোলা যাচ্ছে, প্রত্যেক বছর এই পতাকা তুলতে আমরা দেখছি 15ই আগস্ট। আচ্ছা, কিন্তু এইটা আপনাদেরকে কেন তাহলে মানে ওই জায়গাটার জন্য এত লড়তে হচ্ছে? দেখুন 15 আগস্ট 26 জানুয়ারি হ্যাঁ। দুটোই আছে। হুম। আমেরিকা থেকে মিনিস্টার আসছে, লন্ডন থেকে এ আসছে, ও কলকাতা দিয়ে আসছে, মানে চতুর্দিক দিয়ে হ্যাঁ। সব আসছে, হ্যাঁ, সালামি লিখছে। হ্যাঁ, কিন্তু যার জমিনের ওপরে সালামি লিখছে, আজ পর্যন্ত কোনো, আমি ছোটবেলা থেকে নেহরুর সময় থেকে দেখছি, বললো না কি এই জিনিসটা মুঘল সম্রাট মানে তৈরি করেছে, ঠিক। বা সালামি লিখছে, হয়ে গেল। সবাইকে ডাকছে, যেই প্রধানমন্ত্রী হয়েছে সে মানে সবই জানে যে এনাকে আমি পেনশন দিচ্ছি। একজন আমাকে প্রতিভা পাটিলের সাথে নিয়ে যে দেখা, ওনার ভুল হয়েছে, অনেক ভারী ভুল হয়েছে, 1 লাখ টাকা রাখলে 30,000 40,000 তো হতো। উনি আমাকে বললেন না 10,000 রাখলেন, গেল। তো প্রতিভা পাটিলের সেক্রেটারির নাম আছে अर्चना दत्ता। উনি ডাকলেন, বলে ইনকা ফাইল লাও। ভেতরে গিয়ে ফাইলটা দিয়ে, তা আমার ফাইল তো সামনে আছে, তা আমার ওপর নজর দিচ্ছে না কেন? বাহাদুর শাহ জাফর খুব ভুল করেছে। উনি বলতেন ভাই তুমি সব নিয়ে নাও, আমাকেও কিছু দিয়ে দাও। দেখো ওয়াজিদ আলী শাহ হায়দ্রাবাদ, টিপু সুলতান লড়েছে, আমি ওনার সম্মান করছি, কিন্তু যা যাকে দিয়েছে তার কথা বলছি। আচ্ছা, ইয়ে মুর্শিদাবাদের নাম, সিরাজউদ্দৌলা, হ্যাঁ, না সিরাজউদ্দৌলা, কোনো নাম আছে আলিবর্দী, কার কথা বলতে? আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা, হ্যাঁ, না সিরাজউদ্দৌলা নেই, কেউ আছে মুরাদান। ওনার বাড়ি আছে কোথায়? পাকি স্ট্রিটে, পাকি স্ট্রিট থানা আছে তো, হুম, পাকি স্ট্রিট থানার পাশে 6 বিঘাতে ওনার ঘর আছে। আচ্ছা। तो जय আমাকে বলে कि आपको घर चाहिए, हम बोला हमको घर नहीं चाहिए, वो जो मुर्शिदाबाद का नवाब का है वो मेरे नाम में ट्रांसफर कर दे, और हमको कुछ नहीं चाहिए। क्यों দিচ্ছে? আজ 1980 থেকে আমি লড়ছি, আজ কত বছর হয়ে গেল। আপনি রাজ্য সরকারের কাছে কখনো কোনো আবেদন করেছেন মানে এটা নিয়ে? দরখাস্ত একবার সোনিয়া গান্ধীকে দিয়েছিলাম। না, মানে পশ্চিমবঙ্গের সরকারের কাছে, এর না। আগে বাম সরকার বা না না, তৃণমূল সরকার।
বেদার সাহেব মারা যাবার পরে 1 বছর পরে ওই জ্যোতি বাসু ছিলেন। হুম। তা আমার স্বামী যখন মারা যায়, যখন বডিটা যাচ্ছে কবরস্থানে, লোক অনেক হয়েছিল, কত বড় কবরস্থান ভর্তি। আগে পিছনে পুলিশের গার্ড দিয়েছিল। আচ্ছা। আমার বেদা সাহেবের মাসির ছেলে ওনাকে জিজ্ঞেস করছে, तो बोले देखिए वो जमाना अगर होता तो 21 तोपों की सलामी होती तब दफन किया जाता। तो 3টে আসমানি ফায়ারিং করে তবে দফন করলো, এই জ্যোতিবাসু করলো। আর আমাকে ঘর দিয়েছিল আনোয়ার শাহ রোড আচ্ছা। সুপার মার্কেটে। কিন্তু এই পাশে সব তো গুন্ডারা। আমি যে বললাম ভাই এই ঘরটা আমার নামে, হ্যাঁ তোমার নামে কোথায় নেই তোমার, বলা ভাই এই দেখে না তুমি লিখা हुआ। 4 মাস পরে দিল। মেয়েরা সব ছোট ছোট, সবাই মার ধর ঝগড়া, ওরা 2 নম্বরই ধান্দা রঘু খানের। তাহলে আপনি এখানে এলেন কিভাবে? তখন ওখান দিয়ে যখন মারপিট ওরা করছে, আমি ঘরটা ছেড়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে কিছুদিন খড়গপুর ছিলাম, কিছুদিন আপনার বকুলতলা আগে যে হাঁসকালি পুল আছে, আচ্ছা। ভেতরে চানমারি রোড, ওখানে কিছুদিন ছিলাম। তার মধ্যে এই ঘরটা ভাড়াটা পেয়ে 84 থেকে এই ঘরে আছি। মানে এখন আপনি ইনসাফ চাইছেন, এটা তো স্পষ্ট। বাস ইনসাফ তাহলে না মানে যখন- আপনি এবার লড়াইটা কিভাবে করবেন, কি ভাবছেন? লড়াই তো ভাই যতদিন আমার এখানে না, কারণ আপনার তো কেস একটা খারিজ হয়ে গেল, এবার আপনি আবার করবো আবার করবেন। এখানে যদি আমার এক্ষেত্রে আপনার ডকুমেন্ট কি, আপনি কি দেবেন সেক্ষেত্রে? হ্যাঁ? তথ্য মানে প্রমাণ কি দেবেন? যখন প্রমাণ, আমার পেনশন অর্ডার আছে, পেনশন অর্ডারে বাহাদুর শাহ জাফর, হ্যাঁ। সুলতানা বেগম, विडो बेदार बख्त, এর থেকে না প্রুফ কি চাই? লোকসভার কিতাবে 67-এ লোকসভার কিতাবে বেদার সাহেবের টাইটালের সাথে নাম এসেছে 2 পেজে। আমার কাছে বাবার থেকে আমার বাচ্চা পর্যন্ত সিজরা আছে। আর কি চাই? আমার শ্বশুর থেকে যে ব্রিটিশ গভর্নমেন্ট যা যা লিখে দিল, ও একটা কাগজ আছে। আর কি চাই? আমার সাউরির বিয়ের কাগজ আছে, আমার সাউরির ডেথ সার্টিফিকেট এইগুলো রঙিনের তো আপনি আছে। আগের বারও দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে তো খারিজ হয়ে গেল মামলাটা। খারিজ হবে, আবার করবো। মানে এটাতে সত্যি আপনার লড়াইটা সার্থক হোক, আমরাও চাই। কারণ মানে এটা আমারও মানে খুব অবাক লাগছে, খুব অদ্ভুত লাগছে এটা ভাবলে যে মানে বেগম সাহেবা আজকে এখানে এই অবস্থায়। আমরা তো ছবিগুলো দেখছি, আমরা এখানে এসেছি অনেকক্ষণ হলো, ওনার সঙ্গে সময় কাটাচ্ছি, ওনার পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছি, কিন্তু এইরকম অবস্থায় বেগম সাহেবাকে থাকতে হচ্ছে, যার পরিবার একসময় দিল্লি রাজ করেছে, গোটা দেশ রাজ করেছে, তাকে আজকে এই অবস্থায় থাকতে হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। আমি জানি না আপনাদের এই ইন্টারভিউ দেখে কেমন লাগছে, বা যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। কিন্তু আমি চাইবো ওনার লড়াইটা শেষ পর্যন্ত যেন সার্থক হয়। এবার মানে উনি যে ডকুমেন্টসগুলোর কথা বলছেন, এই ডকুমেন্টসের ভিত্তিতে তো ডেফিনেটলি কেস নেওয়া উচিত। দেখা যাক, আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। আর আপনার শরীরও ভীষণ খারাপ, তাই খুব বেশি সময় আর নেব না। মারা গেল। আচ্ছা, মানে একটা ছেলে হ্যাঁ। না, অক্টোবর মাসে 2 বছর হবে। আচ্ছা, ওই দিয়ে আমি আমার শরীর ভালো থাকছে না বলে একটু কেসে হয়েছে। এখন ওর ডেথ সার্টিফিকেট নিতে গেলে আপনি বলছেন 10,000 দাও, এ বলছে 5,000 দাও। বাবা কোথা দিয়ে আমি দেবো? কম্পিউটারে ওর নাম আছে, দালালরা বের করে দিচ্ছে। মানে লড়াই এখন ঘরে বাইরে আর কি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার শরীরও খুবই খারাপ। কারণ আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি ওনার কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমি আর আপনাকে বেশিক্ষণ কষ্ট দেবো না। ধন্যবাদ। আমার একটা ছেলে, 5টা মেয়ে, তার মধ্যে একটা মেয়ে আশাই আছে, अल्लाह मेरा माँ को अच्छा रखे, या अल्लाह मेरा माँ का केस जीत जाए। हम लोग सब भाई बहन एक जगह। এটাই আমরা চাই। না, আমাদের দেখুন, ভরসা রাখা ছাড়া, ঈশ্বরের উপর ভরসা রাখা ছাড়া, উপরওয়ালার উপর ভরসা রাখা ছাড়া আমাদেরও কিছু করার নেই এক্ষেত্রে। দেখা যাক কি হয়। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, কাঁদবেন না, চোখের জল মুছুন। ভালো থাকুন, দেখা যাক কি হয়। আমরা সবাই চেষ্টা করব মানে পাশে থাকার আপনার, এবং চাইবো যে লড়াইয়ে শেষ হাসি যেন বেগম সাহেবা থাকে।